কিন্তু রাজনীতিতে ইমেজ খুব একটা বিরাট বড় জিনিস। পাপ্পু তকমা ছেড়ে ফেলতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে রাহুল গান্ধীকে। আপনার কখনো মনে হয়নি গোটা বাংলার নেতা হিসেবে উঠে আসার জন্য আপনার ইমেজ মেক হওয়ার দরকার? যেমন গরুর দুধে সোনা পাওয়া যাওয়ার মতো মন্তব্য আপনি করছেন। দেখুন, ইমেজ আজকাল তৈরি করা হয়, ইমেজ বিল্ডিং বলে একটা কথা আছে, রাজনীতিতে আছে, অন্য জায়গায়ও আছে। আমি কখনো ইমেজ বিল্ডিং করার চেষ্টা করিনি। অনেকে আমাকে বুঝিয়েছে, যখন আমার পপুলারিটি বেড়েছে, লোকে ভাবছে দিলীপ ঘোষ কি বললো, আপনি ডাকছেন, আমাকে বলছে এই সব বললে কিন্তু ইমেজ খারাপ হয়ে যাবে। আমি ভাই, আগে তো ইমেজ হোক, তারপর ভালো খারাপ হবে। যারা কোনো ইমেজই নেই তার ভালো খারাপ। অনেকে ইমেজের ভয়ে মরে গেল, জীবনে কিছু করলোই না। দিলীপ ঘোষ ওই লাইনের লোক নয়। আমার ইমেজ লোকে জেনে গেছে, আমি পাল্টাবারও চেষ্টা করিনি। আমি বলবো তোমাকে যদি আমাকে গ্রহণ করতে হয়, আমি যেমন আছি তেমনই গ্রহণ করতে হবে। দিলীপ ঘোষ আর পাল্টাবে না। স্ট্রেট কাট বলবে, সোজা কথা বলবে, চোখে চোখ রেখে কথা বলবে। যদি এই জিনিস তোমার দরকার থাকে নাও, নাহলে বাজারে থাক, যার দরকার সেটা। আপনি কি বিশ্বাস করেন গরুর দুধে সোনা পাওয়া যায়? বিশ্বাস করি না, এটা বিজ্ঞান। আজ বিদেশে রিসার্চ হচ্ছে, আমাদের দেশে কোনো রিসার্চই হয় না। আর যে ব্যাটারা হাল্লা করছে দুধ হজম করতে পারে না, সে সোনা থাকার রূপক তো তার বাপের কি যায় আসে। দিলীপ ঘোষ খায়, দুধ হজম করার চেহারা সোনার মতো আছে। দীপদা, রাজনীতিতে আপনার কোনো বন্ধু আছে? শত্রু নাই কেউ, কমপক্ষে আমি মনে করি। দলে শত্রু নেই তো? আমি মনে করি না কাউকে শত্রু। শত্রু বন্ধু হওয়া রাজনীতিতে খুব বেশি সময়ের ব্যাপার নয়, ধান্দার ব্যাপার থাকে, স্বার্থের ব্যাপার থাকে। যার স্বার্থ নেই তার এসব ঝামেলা নেই, ভাবি না এইসব নিয়ে। আর পাল্টাতে আজ শত্রু কাল বন্ধু, পরশুদিন আবার শত্রু হতে পারে যদি লেনদেনে কম হয়ে যায় একটু, বা আপনি তার কথা না শোনেন। আমি পরোয়া করি না এইসব। মমতাদি সম্বন্ধে আপনি কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে? মমতাদি প্রতিষ্ঠিত নেত্রী, তিনি তার পরিশ্রমের দ্বারা যা যেখানে পৌঁছেছেন, কেউ মানুক আর না মানুক। আর আমি যখন বিধানসভায় থাকতাম, আপনি আমার নেত্রী, বিধানসভায় বলতাম, ওনার সামনে চোখ উঁচু করে বড় বড় কথা বলতাম আমি। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক কোনো খারাপ হয়নি। উনি দেখলে বলতেন দিলীপ বাবু চা খেতে আসুন। তো আমিও বলি হ্যাঁ, ববিতার সঙ্গে যাবো একদিন। দেখা হলে উনি খোঁজ না, আমিও শরীর স্বাস্থ্যের খোঁজ নিই। উনি বিরোধী নেত্রী, যতটা তার মধ্যে সম্পর্ক ঠিক রাখা হয় সেটাই আছে, ব্যক্তিগত কখনো দূরত্ব নাই। একটা জিনিস আপনার দুজনের মধ্যে মিল আছে, উনি যে ভাষায় কথা বলেন আপনিও সে ভাষায় কথা বলেন। মানুষ এই ভাষা কি বোঝে? তাহলে তো দুজন রিয়েক্ট হয়ে যেতাম। হয়তো এটা আজকের প্রয়োজনে হয়েছে, কিন্তু অনেক কিছু ঠিক নেই, পরিবর্তন হওয়া উচিত। ধর্মের রাজনীতি হোক বা রাজনীতিতে ধর্ম, আপনি তো বিশ্বাস করেন? আমি ধর্মে বিশ্বাস করি, আর রাজনীতিতেও বিশ্বাস করি। ধর্ম সম্বন্ধে বিতর্ক হতে, ধর্ম কি অর্ধেক লোক না বুঝেই বলে। ধর্ম হতে ন্যায়, জাস্টিস। যেখানে ন্যায় নাই, সততা নাই, সেটা কারোর পক্ষে ভালো হতে পারে না। যারা বিদেশি কনসেপ্ট নিয়ে এসছেন, ধর্ম বলতে রিলিজিয়ান বলেন, প্রবলেমটা ওদের। আমাদের দেশের রাজনীতির সঙ্গে ধর্ম চিরদিনই আছে। ধর্ম তো হচ্ছে অনেক বড় আছে, সেটা ডিউটি। রাজধর্ম ইংরেজিতে রয়্যাল ডিউটি হয়, রয়্যাল রিলিজিয়ান হয় না। আপনি একজন ব্যক্তি, আপনার এই যে ব্যবহার, দায়িত্ব পাল্টে যায়। আপনি আমার সামনে বসে আছেন, একজন সিনিয়র এডিটর হিসাবে আমার ইন্টারভিউ নিচ্ছেন। আপনি যখন বাড়িতে যাবেন, আপনি পরিবারের একজন হেড, সেখানের ব্যবহার, কথাবার্তা, সন্তান, স্ত্রী, মা, তার দায়িত্ব পাল্টে যাচ্ছে আপনার সেখানে। এই যে ভোটে রাম মন্দিরের কথা উঠছে, এটা কি হওয়া উচিত, নাকি ভোট চাওয়া উচিত কর্মের নামে, কাজের মাধ্যমে? দেখুন, যে কোনো ভালো কাজ করবে রাজনীতিতে তার অধিকার আছে ভোট চাওয়ার। রাম মন্দির হয়েছে, কে করেছে রাম মন্দির? এই সমাজের লোকেরা করেছে, দেশ করেছে। হ্যাঁ, একটা সংস্থা বিশ্ব হিন্দু পরিষদ সামনে ছিল, আন্দোলন করেছে, তাতে কেউ সাপোর্ট করেছে, কেউ করেনি, কেউ বিরোধিতা করেছে। মন্দির হয়ে গেছে। এখন যারা যারা করেছে, মন্দিরে সহযোগিতা করেছে, যে পাঁচশিকা চাঁদা দিয়েছে, সেও দেখো আমিও সহযোগিতা করি। তো যে এত বড় কাজ করে তার সেও নেবে। রাজনীতিতে লাভ নেওয়াটা অনৈতিক কিছু মনে করি না আমি। যারা বিরোধিতা করেছেন তাদের পক্ষে সমস্যা হয়ে গেল, তাই তো সবাইকে ডাকা হয়েছে, আসুন রাম মন্দির দেখতে। সবাইকে চিঠি দেওয়া হয়েছিল, হয়ে গেছে, বিশ্বাস হচ্ছিল না, দেখে যান। তাও যেতে পারেননি অনেক। অভিন্ন দেয়ানি বিধি সম্পর্কে আপনার মতামত কি? বিশ্বের বহু দেশে এটা আছে। দেওয়ানি বিধির প্রশ্ন উঠলেই মুসলমানদের প্রশ্ন উঠে যায়। ভারতবর্ষ তো হবেই, কারণ বহু লোক বলেছেন, সংবিধানে এর উল্লেখ করা হয়েছে, গান্ধীজিও বলেছেন। আজ মুসলমানদের প্রশ্নে এই ধরনের না চলবে না বলছে। 22টা মুসলিম ঘোষিত কান্ট্রিতে অভিন্ন দেওয়ানি বিধি আছে। ভারতবর্ষে এতে অসুবিধা কি হবে? অত্যন্ত সাধারণ পরিবার থেকে আপনি উঠে এসেছেন, অনেক লড়াই করেছেন এখানে আসার জন্য। প্রথমে আরএসএস এর প্রচারক, তারপর ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক, রাজ্য সভাপতি, সর্বভারতীয় সহসভাপতি। আপনি খুশি নাকি দিলীপ ঘোষের? আমি তো আমার যে জীবন, ধরুন 60 বছর বয়স, মানে কি প্রায় 56 চলে এসেছি।
আমাকে দেখে আপনার মনে হয় না, কিন্তু একটা 40 বছর আমি সমাজের জীবনে কাজ করছি সবকিছু ছেড়ে। এই 40 বছর আমি সাফল্যের সঙ্গে কাজ করেছি, আনন্দের সঙ্গে কাজ করেছি, আর যেখানে গেছি সেখানে বন্ধু পেয়েছি, আত্মীয় পেয়েছি। তো একটা মানুষ কি চায়? কিন্তু রাজনীতিতে মানুষের স্বপ্ন থাকে, মুখ্যমন্ত্রী হব, প্রধানমন্ত্রী হব। না, অনেকে ছোটবেলা থেকে স্বপ্ন দেখে রাজনীতিতে যাবো এগোবো, সে হয়তো পঞ্চায়েতও হতে পারে না, স্বপ্ন ওখানে থেকে যায়। দিলীপ ঘোষ বিনা স্বপ্ন দেখে, দিলীপ ঘোষ স্বপ্ন দেখে না, স্বপ্ন দেখায় পাল্টে দেবো, করে দেবো, আর লোকে বিশ্বাস করে দিলীপ ঘোষকে, তাই এই পরিবর্তন হয়েছে। এই যে বঙ্গ রাজনীতিতে যারা রাজনীতি করছেন, যেসব কুশীলবরা এখন রাজনীতিতে রয়েছেন, কাকে কাকে আপনার লম্বা রেসের ঘোড়া বলে মনে হয়? রাজনীতিতে অনেক লোক চলে আসছে, সে রাজনীতির লোকই নয়। অনেক সময় দেখবেন ভিড় বাস থাকে, ভুল করে বাসে ঢুকে পড়ে অনেকে, এবার নামতে যাচ্ছে, নামতে পারে, পেছনের লোক ধাক্কা মারে তাকে ভিতরে নিয়ে যায়। বলে দাদা নামতে যাচ্ছি, বলে তা বললে হবে না, উঠে যান কেন? লোক শুনতেই চায় না, ভিড়ের মধ্যে ঢুকে নিয়ে যায়। এরকম অনেকে চলে আসে, সে কেন ঢুকেছিল, কেন বাসে উঠেছে, কোথায় যাবে জানে না। সব পার্টিতে আছেন, সব পার্টিতে, আমাদের পার্টিতে, টিএমসিতে, অন্য পার্টি হয়তো প্রতিনিধি নেই, তাদের মধ্যে অনেক ভালো কর্মী নেতা আছেন, তারাও চেষ্টা করুন যাতে আমরা পশ্চিমবাংলাকে পরিবর্তন করতে পারি। আইডিওলজি আলাদা হতে পারে, কিন্তু আমরা তো সার্বিকভাবে মানুষের মঙ্গল চাইছি, সমাজের মঙ্গল চাইছি, ওটা তো হওয়া উচিত। এই যে আপনি রোজ ইকো পার্কে যান, তৃণমূলের অভিযোগ মর্নিং ওয়াক করতে যান না, দিনের শুরুটা গরম গরম একদম রাজনৈতিক বাইট দিয়ে দিনের শুরুটা কি হবে দিলীপ ঘোষ ট্রেন্ডটা সেট করে দেন। আপনাকে মজার কথা বলি, আমি যখন লকডাউন লাগলো সব জায়গায়, আমার হাঁটার অভ্যাস, হাঁটার রাস্তা বন্ধ হয়ে গেল। আমি তখন সল্টলেকে থাকতাম, সেক্টর 5-এ ওই ধারে হাঁটতে যেতাম। তারপরে কিছু মনে হলো, খুঁজতে খুঁজতে বেরোলাম, ফাঁকা রাস্তা, লোক নেই, জন নেই, গাড়ি ঘোড়া নেই, তো পার্কে গেলাম। যোগা দিবস আসছিল, আমরা ওখানে যোগা শুরু করলাম, 3-4 জন 5 জন ছিলাম, বেশি। কিন্তু আপনাদেরও কোনো কাজ ছিল না, কোনো মিডিয়াতে কোনো নিউজ ছিল না, কি আর দেখাবেন? ভ্যাকসিন দিচ্ছে, এই দিচ্ছে, ঝগড়া হচ্ছে, কত চলে। তো আমরা ওখানে হাঁটতাম, দিয়ে এই এলাকার আমাদের যারা সাংবাদিক আছেন, কেউ চিনতো, তো দিদা কোথায় জানো এখানে, তারা বাইট নেওয়া শুরু করলো। সে অনেক নাটক, তারা, আমি যেতাম, এক্সারসাইজ করতাম, সেইটা দেখাতো। তারপরে ওখানে মনে হলো কিছু লোকের যেটা বড় রাজনীতি হয়ে যাচ্ছে, ক্যামেরা ঢোকা বন্ধ হয়ে গেল, সাংবাদিক ঢোকা বন্ধ হয়ে গেল। আমার এক বন্ধু বললো, দাদা এখানে গল্ফ কোর্ট আছে, চলুন গল্ফ খেলি। বলি চলো, ডাঙ্গুলি খেলেছি, ক্রিকেট খেলেছি, গল্ফ তো খেলিনি, ভদ্রলোকের খেলা দেখি, খেলা শিখতে আরম্ভ করলাম। ওদেরও অসুবিধা হলো, গল্ফ কোর্টে তালা মেরে দেওয়া হলো যে গল্ফ কোর্ট বন্ধ, দিলীপ ঘোষ আসছে। তারপরে যেখানে রাউন্ড মারতাম সেখানে গেট বসিয়ে দেওয়া হলো, এদিকে ঢোকা যাবে না, আটকাবার চেষ্টা হলো। কিন্তু ওই প্রচার শুনে এখন এত লোক দেখতে আসে, বেশিরভাগ দেখতে আর ছবি তুলতে আসে, এক্সারসাইজ করতে আসে না। তো এমন মিডিয়া রোজ আসে, তাদেরও ম্যাটার দরকার আছে। আমাকে জিজ্ঞেস করলে আমি বলি, আমি কাউকে ডেকে পাঠাই না। আপনি দেখেছেন কবে আমি প্রেস কনফারেন্স করেছি? আপনার হাউসে কোনোদিন মেসেজ গেছে দিলীপ ঘোষ প্রেস কনফারেন্স করবে? আমি তো প্রেসিডেন্ট থাকতেও প্রেস কনফারেন্স করতাম, অন্যরা করতো, কারণ আমি যেখানে যাই সেখানে প্রেস থাকে, বলার থাকলে বলি, ওদের দরকার থাকলে জিজ্ঞেস করে। তো এই জন্য আমার কোনো প্রয়োজন নেই, বা আমি কাউকে ডেকে পাঠাই না। আমি ওয়েস্ট বেঙ্গলে যেখানে থাকবো সেখানেও প্রেস পৌঁছে যায়, ওরা জানে দিলীপ ঘোষ এসেছে, সকালবেলা পাওয়া যাবে। কারণ কোনো নেতাকেই পায় না, 12টা পর্যন্ত আমার কোনো নিউজই থাকে না, পুরোনো জিনিস দিতে হয়, যদি টাটকা পেয়ে যান আপনারই সুবিধা হয়। দিলীপ দা, সম্প্রতি আপনার মায়ের একটা স্টেটমেন্ট পড়লাম খবরের কাগজে, যে খুবই চিন্তিত আপনাকে নিয়ে বা গর্বিত আপনাকে নিয়ে। আমার মা চিন্তিত কোনোদিন নন। আমি যখন আন্দামানে ছিলাম, 8.5 বছর সুনামি হয়েছে, আমার মার আমার চেয়েও বেশি কনফিডেন্স আছে ওটার কিছু হবে না, ও ডুববেও না, জ্বলবেও না। তো আমার সঙ্গে আর কথা হয়নি এই যাওয়ার পরে। উনি জানতেন যে আমি মেদিনীপুরেই ভোটে দাঁড়াবো, পাল্টে যে আমি আর ফোনও করিনি, খোঁজ নিইনি। ও মা ভালো উত্তর দেয় আমার চেয়েও। তো জিজ্ঞেস করেছি, আপনার মন খারাপ হয় না, দিলীপকে দেখতে পান না আজকাল? বলে টিভিতেই দেখেনি, আমার মন খারাপ কেন হবে? এটা আমার মায়ের স্টেটমেন্ট। যাই হোক, তো তিনিও লোকজন মেলামেশা করে দেখে গেছেন। তো সেই জন্য আমার আর যোগাযোগ হয়নি, যাওয়া হয়নি। দেখি যাবো একবার আশীর্বাদ নিতে। তো আপনার কি পড়াশোনা গ্রামের স্কুল কলেজ সব? গ্রাম থেকেই পড়েছি, গ্রামে পড়েছি, ঝাড়গ্রামে পড়েছি। কলেজ ওখানে ঝাড়গ্রামে ওই করেই পড়াশোনা করে তারপরে তো সকাল সকাল দেশের কাজ শুরু করে দিয়েছি। দিলীপ ঘোষের জীবনে কি কখনো প্রেম এসেছিল? সুযোগ হয়নি বোধহয় কিছু। কে প্রেম করবে এরকম লোকের সঙ্গে, যে কোথাও থাকে না, কোথায় যায়, কি করে ঠিক নেই, তার কাল কি হবে জানে না। এরকম বোকা লোক আমাদের দেশে কম আছে যে আমার সঙ্গে প্রেম করবে। না, সে তো আজকের দিনে। না, আমি কি আছে না, একটু অন্য টাইপেরই, এই সব বন্ধু বান্ধব নিয়ে খেলাধুলো, হয়ে হুল্লোড়, পড়াশোনা বাদ দিয়ে এসবই করতাম। তারপরে RSS কাজের সঙ্গে যুক্ত হতেই একটা ছোটবেলা থেকে একটা আদর্শ, একটা মিশন জীবনে আসার জন্য ওই দিকেই হেঁটেছি। রাজনীতিতে এখন সব থেকে যে বেশি রোগটা আছে, কামিনী কাঞ্চন, আপনার মধ্যে নেই? সে তো আপনি বলতে পারবেন, খোঁজ আপনাদের কাছে থাকে, আমি কি বলবো।
আমি একটা জিনিস আমাকে অনেক জিজ্ঞেস করেছেন, আপনি নাকি আপনার গাড়িতে কোনো মহিলাদের বসতে দেন না, আমাকে জিজ্ঞেস করলেন। মানে হ্যাঁ, কিছু এথিক্স আমি মানি, কারণ রাজনীতিতে আপনি জানেন এই জিনিসগুলোই হয়, হোক বা না হোক, বলতে তো এই জিনিস চালিয়ে দিন। টাকা পয়সা কামিনী আর কাঞ্চন বললেন, এর প্রমাণ লাগে না, বললেই হলো। কিন্তু যাতে বলার সুযোগ না পাই আমি চেষ্টা করি। কিন্তু আমি যেদিন থেকে প্রেসিডেন্ট হয়েছি আমার গাড়িতে কোনো মহিলাকে আমি বসতে দিই না। অনেকে চেষ্টা করেন, সতর্কতার কথা আপনি বলতে পারেন, এর বেশি কিছু না। আমার বলা আছে, আমার যে সিকিউরিটি আছে, যেমন আমি প্রেসিডেন্ট ছিলাম, আমার চেম্বারে আমি বসে আছি, দেখা করতে সবাই আসে, আপনারা আসেন, কেউ আসেন, মহিলারাও আসেন, দেখা করতেই আমাকে পার্টির তার বক্তব্য থাকে। তো স্ট্যান্ডিং সূচনা ছিল, কোনো মহিলা আমার চেম্বারে ঢুকলে আমার একজন সিকিউরিটি চেম্বারে থাকবে। তোমরা একটু অস্বস্তিতে ওর সামনে বলবো কিনা, বলে ও হিন্দি বোঝে না, বাংলা বোঝে না, হিন্দি ভাষী, তুমি বলো। এই ধরনের কিছু বিষয় থাকে, সাবধান, তার কিছু না। ভয় পান নাকি? হ্যাঁ, ভয় পান? ভয় না, সতর্কতা। পশ্চিমবঙ্গে ভারতবর্ষে 50% কাছাকাছি মহিলা ভোট। না, নিতে হবে তো। মহিলা দেখুন আমার সঙ্গে সবসময় থাকেন, রোজ সেলফি নিচ্ছেন, ঘুরছেন। আমি এখন প্রচার করতে যাচ্ছি, মায়েরা থাকেন খুব সংখ্যায়, আমি আসুন ফটো তুলি। আপনি দেখুন রোজ আমি পোস্ট করি, সব মহিলারা দাঁড়িয়েছেন, আমি তাদের সঙ্গে ফটো তুলছি, ওরা খুব খুশি হন, আর কিছু না। এটা একটা আজকাল নতুন অ্যামিউজমেন্ট হয়েছে, সেলফি তোলা। কেউ দেখবেন, একবার দেখে নিল, ব্যাস থাকলো। কিন্তু কি জানি লোকের একটা প্রচন্ড অ্যাপিল আছে। আগে দেখা হলো বলতো, এই চলো এক কাপ চা হোক, এখন দেখা হলো বলছে একটা সেলফি হোক। দীপদা, এবার র্যাপিড ফায়ার শুরু করছি। আপনি বেছে নিন, নিরামিষ না আমিষ? আমিষ খেতাম, আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মাছ খাই। ডাল ভাত না মাংস ভাত? না, মাংস তো 90 সাল থেকে ছেড়ে দিয়েছি। ডালও খাই না, যেহেতু একটু প্রোটিনের সমস্যা হতে পারে। সবজি আর ভাত খাই আমি। সংগঠন না নির্বাচন? সংগঠন দিয়ে শুরু করেছিলাম, এখন সবই করতে হচ্ছে। নরেন্দ্র মোদী না অমিত শাহ? দেখুন, এটা তো দুটোই লাগবে, ভাত আর ডাল না হলে পুরো খাওয়া হয় না, দুটো একদম পরিপূরক। মোদী না অটল বিহারী বাজপেয়ী? এটাও ঠিক, একজন গাছের কাণ্ড, একজন পাতা ফল। সুকান্ত না শুভেন্দু? দুজনকেই লাগবে, দুই ফলা, ডান দিক বাঁ দিক। গরুর, আমরা ছোটবেলা চাষা লোক তো হাল চালিয়েছি, দুটো বলদ না হলে হাল হয় না। 21-এর বঙ্গ বিজেপি না 24-এর বঙ্গ বিজেপি? এটা একটা বিবর্তন, 21 থেকে 24-এর দিকে এগিয়ে যাচ্ছি আমরা, কোনোটাকে আলাদা করা যাবে না। মেদিনীপুর না দুর্গাপুর? খড়গপুর থেকে মেদিনীপুর হয়ে দুর্গাপুর, বর্ধমান পৌঁছেছি, এটা হচ্ছে প্রগতি। এক জায়গায় দাঁড়িয়ে থাকা, বাইরে পা ফেলার হিম্মত নেই, এরকম করলে রাজনীতি চলে না। সব জায়গার জন্য প্রস্তুত থাকা উচিত। জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য? বিবর্তন বললাম না, জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, নূতন বামফ্রন্ট দেখলাম আমরা। তো এই দুটোই ইতিহাস, কিন্তু আজ তো কোনোটাই পিকচারে নেই। রাহুল গান্ধী না অভিষেক বন্দ্যোপাধ্যায়? রাহুল গান্ধীর ভবিষ্যৎ আমার মনে হচ্ছে না খুব উজ্জ্বল বা আছে। অভিষেক ব্যানার্জির ভবিষ্যৎ আছে, কিন্তু পার্টির ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে। আদি বিজেপি না অন্য দল থেকে আসা নেতা? দেখুন, নেতা যে স্বীকৃত সে তো সব জায়গায় নেতা, কিন্তু বিজেপি আদি বলতে গেলে আমরা আইডিওলজি কেন্দ্রিক মনে করি। সেজন্য আইডিওলজিও লাগবে, নেতাও লাগবে। আইডিওলজি ম্যানিফেস্টেশন নেতার মাধ্যমে পলিটিক্সে হয়। আমাদের নেতা ছিল না বলে এত নেতা নিতে হয়েছে। তো ভিত আর ওটা হচ্ছে তার কি বলে বিল্ডিং, দুটোই লাগবে। উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? বহুদিন এদের সিনেমা দেখিনি, কিন্তু একসময় বাংলা সিনেমার তো এরা পায়োনিয়ার ছিলেন। উত্তমের কোনো তুলনা নেই, কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় এত বছর সেবা দিয়েছেন বাংলা সিনেমাকে, তার একটা বিরাট যোগদান আমাদের সিনেমাতে আছে, তাকে অস্বীকার করা যাবে না। রেখা না হেমা মালিনী? রেখা তাড়াতাড়ি একটু সিনেমা থেকে সরে গেলেন, তার একটা আলাদা ছিল। হেমা মালিনী এখন ওর সিনেমা হয়ে রাজনীতিতে খুব সক্রিয় আছেন, আমার সঙ্গে নিয়মিত পার্লামেন্টে দেখাও হতো। আর এটাও ঠিক, অমিতাভ বচ্চনের দুদিকে দুজনকে ভালোই মানাতো, বহু হিট সিনেমা আপনি দিয়েছেন। খুব ডিপ্লোম্যাটিক উত্তর আমরা দিচ্ছেন। দেখেছি ওই সময়। দিলীপ ঘোষের কাছ থেকে এত ডিপ্লোম্যাটিক না, না, উত্তর। আমি কাউকে বাদ দিয়ে করি না তো, আমি সমন্বয়ে রাজনীতি করি। আপনি দেখেছেন এত লোককে নিয়ে সংসার করেছি আমি। রফি না কিশোর? না বলবো না, অল্টারনেটিভ নয় কেউ। কিশোর দার আলাদা গুরুত্ব আছে, তাকেও ভাল লাগে, আর রফিরও গান আছে, সবার ভাল লাগে। এখন কারো দুজনকেই ভাল লাগে, কাউকে কাউকে বেশি ভাল লাগে, কম ভাল লাগে, এই হতে পারে। শোলের গব্বর সিং না ঠাকুর? দুজন হওয়ার জন্যই 16টা জমেছিল, গব্বরও চাই আর ঠাকুরও চাই। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? দেখুন, আমি ওইভাবে ফুটবলটাকে দেখিনি, কিন্তু
ওই দুজনের যে লড়াই আর ম্যাচ, তার যে একটা উন্মাদনা ছিল, এখন নাই সেটা। আপনি 30 বছর 40 বছর আগে আমরা যখন ফুটবল দেখতাম, কিন্তু ভাবুন কি রমরমা হতো, পতাকা টাঙিয়ে হই হই করে মাঠ কাঁপিয়ে সবাই দেখতে যেত। তো সেই উন্মাদনাটাই চলে গেছে। রাম না দুর্গা? রাম তো দুর্গার পুজো করে সাফল্য পেয়েছেন, তিনি দেবতার পর্যায়ে আছেন। রামকে আমরা রাজা মনে করি, আর রাম আমাদের প্রেরণা। মা দুর্গা তো সবসময় মনের মধ্যে আছেন। অভিমান না প্রতিশোধ? আমি দুটোতেই বিশ্বাস করি না, আমার জীবনে এই দুটোর কোনো জায়গা নেই। বুলেট না সাইকেল? আমি সাইকেল থেকে গিয়ে বুলেটে পৌঁছেছি, এখনো সাইকেলও চালাই, এখনো বুলেটও চালাই। দিদা, একটা শব্দে আপনি উত্তর দিন যে আপনি কিভাবে দেখেন নরেন্দ্র মোদী। দেখুন, নরেন্দ্র মোদী আজকে একটা আইকন, শুধু আমাদের দেশে নয়, বিশ্বেও। ভারতবর্ষের যুব সমাজ যারা ভবিষ্যৎ ভাবছেন, তাদের কাছে উনি একটা আশার আলো। আর আমার সৌভাগ্য, এরকম নেতার নেতৃত্বে আমি কাজ করার সুযোগ পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার রাজনীতি পরিবর্তন করেছেন। বামপন্থীর যে বিচারধারা এবং তাদের যে অত্যাচারের রাজনীতি, তার থেকে মুক্তি দিয়েছেন। তার বিরাট যোগদান ছিল, মানুষ তাকে ইনস্ট্রুমেন্ট ইউজ করেছে। সেই জন্য ইতিহাসে তার একটা যে বিরাট গুরুত্ব থাকবেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়? আজ তো সত্যি বলতে গেলে আঞ্চলিক দলের নেতা, সেই দলেরও ভবিষ্যৎ। সেই জন্য আমি আশা করব তার ব্যক্তিগত ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সাফল্যের সঙ্গে রাজনীতি করুন। রাহুল গান্ধী? রাহুল গান্ধীর প্রতি যে আশা ছিল মানুষের, তিনি মানুষকে সে আশায় আশান্বিত করতে পারেননি। অনেক সুযোগ পেয়েও তিনি কাজে লাগাতে পারেননি। পরের বার হয়তো আইপিএল টিম থেকে বাদই হয়ে যাবেন। দেব? দেব তো পার্ট টাইম পলিটিশিয়ান না, আজ সে সিনেমা জগতে আছে, অভিনয় করছে। আমার মনে হয় পুরো মন দিয়ে অভিনয় করা উচিত। সময় পড়ে আছে রাজনীতি করার। এটা ভালো যে কম বয়সে রাজনীতি তার অভিজ্ঞতা হয়ে গেছে। আমি আশা করব পরবর্তীকালে পুরো সময় দিয়ে রাজনীতি করুক, বাংলা রাজনীতি তার যোগদান দিক। মেদিনীপুরের ছেলে তো, ভরসা আছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়? অভিজিৎ গঙ্গোপাধ্যায়? অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে ফিল্ডে খেলেছেন, সাফল্যের সঙ্গে করেছেন। ভারতবর্ষের জুডিশিয়ারিকে আজ সন্দেহের চোখে দেখা হয়। চেঞ্জ হচ্ছে, আমি নিজেই তার বাহক। নতুন যে আইপিসি চেঞ্জ হয়েছে সংহিতা, তাতে আমি ছিলাম হোম কমিটিতে, আমার সামনেই সমস্ত আইন হয়েছে। কিন্তু তিনি সেই জায়গাটা খুব ভালোভাবে তার দায়িত্ব পালন করে মানুষের আস্থা অর্জন করেছেন। উনি রাজনীতিতে এসেছেন, নতুন জায়গা, শিখতে সময় লাগবে। আমি তার সাফল্য কামনা করব। ফিরহাদ হাকিম? ববিদা আমার বন্ধু, বিধানসভা থেকে আগের থেকেই বন্ধুত্ব ছিল, কিন্তু খুব পেঁচে পড়ে গেছে। আমি আশা করবো একটু ভালো করে রাজনীতি করুন, এখনো অনেকদিন রাজনীতি করার সুযোগ আছে। বড্ড বেশি চাপ নিয়ে নিচ্ছে। অর্জুন সিং? অর্জুন সিং তো আইপিএল এর খেলোয়াড়, কোন টিমে কখন খেলবে বলা মুশকিল। যাই হোক, আমার বন্ধু, আমার পার্টিতে আছে। আমি শুভকামনা দেবো যে আবার যেন এমপি হয়ে আমার সঙ্গে গিয়ে দিল্লির পার্লামেন্টে বসতে পারে। তাপস রায়? তাপসদা আমার দাদার মতো, প্রথম দিন থেকে যখন থেকে গেছি, খুব ভদ্রলোক। আমি জানি না ওখানকার চাপ নিতে পারেননি, শেষ পর্যন্ত চলে এসেছেন নতুন পার্টিতে, এখানেও উনি সাফল্য পান এই আশা করব। অগ্নিমিত্রা পদ? অগ্নিমিত্রা খুব তাড়াতাড়ি রাজনীতিতে এসে খুব পপুলার হয়ে গেছে, পার্টিও তার উপরে ভরসা করেছে, রাজনীতিতে বিধানসভায় জিতেওছে, পার্টি আবার তার উপরে দাঁও খেলেছে। আমি আশা করব তিনি সফল হবেন, অনেক দূর যাবেন। দীপদা, অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগাম শুভেচ্ছা জানালাম। ভালো থাকবেন।